নমস্কার বন্ধুরা, আজকে আবার হাজির হলাম আপনাদের সামনে ইতিহাসের একটি স্পেশাল ক্লাস নিয়ে। তো মনে রাখবেন, এই ক্লাসটা মিস করবেন না, ঠিক আছে? বিশাল বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি আমি, এগুলো বারবার পরীক্ষায় আসছে, ঠিক আছে? সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি, দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন। শুরু করছি আজকের ক্লাস। বন্ধুরা, 1 নম্বর কোশ্চেন, কোন ইংরেজ বণিক ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন? অ্যান্সার হচ্ছে কার্ল র্যাম। হলো, এটা একটু কঠিন আছে প্রশ্নটা, যাই হোক দেখুন পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। কি বলেছে? নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি? অনেকবার পরীক্ষা এটা এসেছে বন্ধুরা, বিশেষ করে পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়। তো নীল বিদ্রোহের দুজন নেতার নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। তো এই প্রসঙ্গে আমি বলি বন্ধুরা, যে নীল বিদ্রোহ কত সালে হয়েছিল, এটা আমি একটু দিয়ে দিয়েছি। দেখো, নীল বিদ্রোহ হয়েছিল কত? 1859, মনে রাখবে। নীল বিদ্রোহের ফলে কি হয়েছিল বলুন তো? নীল চাষ, তাই না, ইংরেজরা জোর করে নীল চাষ করতে বাধ্য করতো। তো সেই নীল চাষের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল 1859 সালে, সেটাই বন্ধুরা নীল বিদ্রোহ, ঠিক আছে? আর এই বিষয়ে দীনবন্ধু মিত্র একটা নাটক লিখেছিলেন, কিভাবে নীলকর সাহেবেরা আমাদের উপর, ভারতবাসীদের উপর অত্যাচার করতো, তারই একটা প্রতিচ্ছবিমূলক নাটক। নাটকটার নাম হচ্ছে কি বন্ধুরা? নীল দর্পণ, ঠিক আছে? তো দেখুন 3 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রর নীল দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? অ্যান্সার হচ্ছে 1860। হলো, 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন বলছে, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? তাহলে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। হলো, প্রচুর ইম্পর্টেন্ট এটা। নীল দর্পণের লেখককে, লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র, কিন্তু একে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। কেন? কেন কি, ইংরেজরা যাতে এই নাটকটি বুঝতে পারে, যার জন্য ইংরেজিতে অনুবাদ করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, 5 নম্বর বলছে, বাংলায় নবজাগরণ বা রেনেসাঁস কখন ঘটে? 19বিংশ শতকের প্রথম অর্ধে বা প্রথমার্ধে, ঠিক আছে? 19বিংশ শতকের প্রথমার্ধে কি ঘটে? বাংলায় নবজাগরণ বা রেনেসাঁস ঘটে, মনে রাখবেন। আর এই রেনেসাঁসের জনক অগ্রদূত কে ছিলেন বন্ধুরা? রাজা রামমোহন রায়, এটা মনে রাখবেন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, কাকে বঙ্গীয় নবজাগরণের কেন্দ্রীয় চরিত্র বলা হয়? রাজা রামমোহন রায়কে, ঠিক আছে? রাজা রামমোহন রায়কে কি বলা হয়? বঙ্গীয় নবজাগরণের কেন্দ্রীয় চরিত্র বলা হয়। এছাড়াও রাজা রামমোহন রায়কে আরো অনেক কিছুই বলা হয়, যেমন কি এই নবজাগরণের অগ্রদূত বলা হয়, পথিকৃৎ বলা হয়, আবার বাংলা নবজাগরণের জনকও বলা হয়, ঠিক আছে? হলো 7 নম্বর বলছে কি, গিফট অফ মনোথিম কার লেখা? এটাও বন্ধুরা রাজা রামমোহন রায়। গিফট অফ মনোথিম, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের লেখা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বন্ধুরা 8 নম্বর কোশ্চেন। তো 8 নম্বর কোশ্চেন কি বলেছে? রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? ডাব্লিউবিসিএসসি অনেকবার এটা পরীক্ষা এসেছে, যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? দ্বিতীয় আকবর, ঠিক আছে? সম্রাট আকবর কিন্তু নয়, মনে রাখবেন। অনেক সময় সম্রাট আকবর অপশনে দেওয়া থাকে, তো ভুল করে আপনি ওটা দিবেন না, মনে রাখবেন দ্বিতীয় আকবর, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 9 নম্বর কি বলছে? পারসেপস অফ জেজাস কার লেখা? এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের লেখা, মনে রাখবেন, ঠিক আছে? তাহলে রামমোহন রায় নিয়ে যে প্রশ্নগুলো আছে, আমি ইম্পর্টেন্ট যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হচ্ছে, সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি, ঠিক আছে? তাহলে 9 নম্বর কি? পারসেপস অফ জেজাস লেখা হচ্ছে রাজা রামমোহন রায়। হলো, তারপরে প্রশ্ন বন্ধুরা, আত্মীয় সভা আর কি ব্রাহ্ম সভা কবে প্রতিষ্ঠিত হয়? আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815, আর 1828 সালে প্রতিষ্ঠিত হয় কি ব্রাহ্ম সভা। এই দুটি বন্ধুরা রাজা রামমোহন রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়, মনে রাখবেন। হলো, আচ্ছা, বিশাল এটা ইম্পর্টেন্ট, সালটাও আছে বন্ধুরা, তার জন্য আমি দুটো সালই দিয়েছি, ঠিক আছে? 1828, এটা হচ্ছে ব্রাহ্ম সভা, আর আত্মীয় সভা হচ্ছে 1815, মনে রাখবেন। আচ্ছা, এরপরে প্রশ্ন বন্ধুরা কি, 11 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, এটা আমি এখন দিয়ে দিয়েছি, গেল। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন কি বন্ধুরা? 12 নম্বর হচ্ছে, মোগল সম্রাট, কোন মোগল সম্রাট রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠান? তাহলে কি দ্বিতীয় আকবর। তাহলে যাকে কি রাজা উপাধি দিয়েছিলেন এই রামমোহন রায়কে, তো সেই দ্বিতীয় আকবর কি করেছেন? ইংল্যান্ডে পাঠান রাজা রামমোহন রায়কে, ঠিক আছে? রাজা রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠান কে? তাহলে দ্বিতীয় আকবর, মনে রাখবেন। 13 নম্বর, রামমোহন কোন কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন? এটা আমরা ভালোভাবে জানি, সেটা কি সতীদাহ প্রথা, ঠিক আছে? সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহন রায় কি অনেক আন্দোলন করেছিলেন এবং এর বিরুদ্ধে সংগ্রাম করে এটাকে রদ করেছিলেন, ঠিক আছে? প্রথা। আর 14 নম্বর হচ্ছে, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এটাও বন্ধুরা প্রচুর পরীক্ষা আছে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে, ঠিক আছে? 1817 সালে কি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ঠিক আছে? কত নম্বর? 15 নম্বর, সতীদাহ প্রথা উচ্ছেদ করেন কে? উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। একটু আগে আমরা বললাম রামমোহন রায় এই সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়েছিলেন, সংগ্রাম করেছিলেন, তাই না? এই সতীদাহ প্রথার বিরুদ্ধে, তো এই সতীদাহ প্রথা কে রদ করেন যদি প্রশ্ন আসে? অ্যান্সার হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1829 সালে। তাহলে 16 নম্বর প্রশ্ন কি বলেছে? রামমোহন রায় ইংল্যান্ডের কোন রাজার অভিষেকে অনুষ্ঠান যোগদান করেন?
অর্থাৎ কি রাজা রামমোহন রায় ইংল্যান্ডের কোন রাজার অভিষেক অনুষ্ঠানে যোগদান করেন? অ্যান্সার হচ্ছে কি চতুর্থ উইলিয়াম, ঠিক আছে, অর্থাৎ চতুর্থ উইলিয়াম ইনার কি বিবাহ অনুষ্ঠানে রাজা রামমোহন রায় কি আমন্ত্রিত হন বা আমন্ত্রিত হয়ে সেখানে কি যোগ দেন, হলো 16 নম্বর। এরপরে দেখুন 17 নম্বর কি বলেছে, রামমোহন রায়কে কে দ্য ফাদার অফ কম্পারেটিভ থিওলজি বলেছেন? ফাদার অফ কম্পারেটিভ থিওলজি রামমোহন রায়কে কে বলেছেন? ম্যাক্স মুলার, ঠিক আছে, এটাও অনেকবার বিসিএস পরীক্ষায় এসেছে, তো মনে রাখবেন এটা ম্যাক্স মুলার, ঠিক আছে। আচ্ছা 18 নম্বর কোশ্চেন, কাকে জবরদস্ত মৌলভী বলা হয়? এটাও বন্ধুরা রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায়কে কি বলা হয়? জবরদস্ত মৌলভী, ঠিক আছে। এরপরে 19 নম্বর কোশ্চেন, নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে? তাহলে নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছে কি ডিরোজিও আন্দোলন বা নব্যবঙ্গ দলের। বঙ্গ আন্দোলনের অপর নাম হচ্ছে কি ইয়ং বেঙ্গল আন্দোলন। তো এই ইয়ং বেঙ্গল আন্দোলন বা নব্যবঙ্গ আন্দোলনের কর্ণধার কে ছিলেন? ডিরোজিও, তার নেতৃত্বে কি আন্দোলন হয়েছিল। আর ডিরোজিও আর কি ছিলেন? হিন্দু কলেজের অধ্যক্ষ, মনে রাখবেন হিন্দু কলেজের অধ্যক্ষ ছিলেন ডিরোজিও, তিনি এবং তার ছাত্ররা মিলে যে আন্দোলন করেছিলেন সেটাই হচ্ছে নব্যবঙ্গ আন্দোলন, হলো গেল 19 নম্বর। এরপরে কি 20 নম্বর কোশ্চেন কি আছে, ডিরোজিও কোন কলেজে অধ্যাপনা করতেন? করতেন হিন্দু কলেজে, হলো। আচ্ছা এবারে কি ডিরোজিওর শিষ্যদের কি বলা হতো? ইয়ং বেঙ্গল বলা হতো, ঠিক আছে, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ। আচ্ছা এরপরে কি 21 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন। 21 নম্বর বলেছে, ইংল্যান্ডে রামমোহন রায় ইংল্যান্ডে কোন হিতবাদী দার্শনিকের সঙ্গে দেখা করেন? হিতবাদী দার্শনিক, অ্যান্সার কি জেরেসি বোম, ঠিক আছে, জেরেসি বোম, উনি খুব কি হিতবাদী ছিলেন আর কি ছিলেন? দার্শনিক। তাহলে ইনার সঙ্গে দেখা করতে দিন রামমোহন রায় কি কোথায় যায়? ইংল্যান্ডে যায়, মনে রাখবেন। 12 নম্বর কোশ্চেন, ডিরোজিও সম্পাদিত দুটি পত্রিকার নাম কি? হেসপেরাস ও ক্যালাইডোস্কোপ, ঠিক আছে, হেসপেরাস ও ক্যালাইডোস্কোপ, ঠিক আছে, এটা হচ্ছে ডিরোজিও সম্পাদিত পত্রিকা, দুটি পত্রিকা আছে। এরপরে প্রশ্ন বলবে কি 23 নম্বর প্রশ্ন বলেছে যে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? এটাও ডিরোজিও ও তার ছাত্ররা, ঠিক আছে, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এরপরে কি 24 নম্বর কোশ্চেন, রামদোস এই ছদ্মনামটি কার? রাজা রামমোহন রায়ের, ঠিক আছে। 25 নম্বর, রামমোহন কটি ভাষা জানতেন? অ্যান্সার 12টি, হলো। আচ্ছা এরপরে 26 নম্বর কি, গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? এটাও বন্ধুরা রাজা রামমোহন রায়। তাহলে দেখুন ওনার অনেক প্রতিভা, অনেক কিছু করেছেন। আচ্ছা এরপরে কি 27 নম্বর কি, কে মুমূর্ষু গঙ্গায় নিয়ে যাওয়াকে ঘাট মার্ডার বলতেন? তাহলে মুমূর্ষুকে গঙ্গায় নিয়ে যাওয়াকে কি বলতেন? ঘাট মার্ডার বলতেন রাম কমল সেন, ঠিক আছে। তাহলে রাম কমল সেন কি করেছেন? যে মুমূর্ষুকে গঙ্গায় নিয়ে যাওয়াকে ঘাট মার্ডার বলেছেন, বারবার বলছি যাতে আপনার মনে থাকে। এরপর 28 নম্বর, এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? ঠিক আছে, এটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপরে কি 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর বলছে কলিকাতা মাদ্রাসা কে স্থাপন করেন? এটাও প্রচুর পরীক্ষা আছে। ওয়ারেন হেস্টিন 1781, ঠিক আছে, সালটাও আপনি মনে রাখতে পারেন। আচ্ছা কলিকাতা মাদ্রাসা স্থাপন করেন ওয়ারেন হেস্টিন। 30 নম্বর, কে কবে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে। তাহলে সংস্কৃত কলেজ মনে রাখবেন কে স্থাপন করেন? জোনাথন ডানকান, ঠিক আছে, আবার বাকান বলে দিলেন না, ঠিক আছে, ডানকান, ঠিক আছে, 1772 সালে মনে রাখবেন। আচ্ছা এরপরে কি 21 নম্বর প্রশ্ন বলছে ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? কবে স্থাপন করেন? এটাও প্রচুর প্রচুর পরীক্ষা আছে যে ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় কে প্রতিষ্ঠা করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি আপনার হয়তো মনে আছে যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। সেই ওয়েলেসলি কি করেন? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন কলকাতায় 1800 খ্রিস্টাব্দে, বাস। এরপরে বন্ধুরা 32 নম্বর কোশ্চেন কি বলেছে, কলিকাতায় সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয়? তাহলে কলিকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয় 1825 খ্রিস্টাব্দে, হলো। তাহলে এর আগে আমরা বললাম কি যে সংস্কৃত কলেজ কে কবে স্থাপন করে? জোনাথন ডানকান ডানকান 1792 খ্রিস্টাব্দে। কিন্তু যদি বলে কলিকাতা সংস্কৃত কলেজ তখন কিন্তু অ্যান্সার হবে কি 1825 খ্রিস্টাব্দে, হলো। আচ্ছা এরপরে বন্ধুরা 33 নম্বর কোশ্চেন দেখুন, ঠিক আছে। 33 নম্বর কোশ্চেন কি বলেছে, কে কবে তত্ত্ববোধিনী পত্রিকা সভা প্রতিষ্ঠা করেন? তাহলে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1839। তাহলে 1839 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। অনেকবার এটা পরীক্ষা আসছে বন্ধুরা, ঠিক আছে। এরপরে কি তত্ত্ববোধিনী পত্রিকা কে কবে প্রকাশ করেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরই করেন 1843 খ্রিস্টাব্দে। তাহলে এই দুটো প্রশ্ন একটু আপনি মিল করে পড়বেন। আগেরটা ছিল তত্ত্ববোধিনী সভা, সেটাও দেবেন্দ্রনাথ। এখন হচ্ছে কি তত্ত্ববোধিনী পত্রিকা, এটাও দেবেন্দ্রনাথ, শুধু সালটা আলাদা, ঠিক আছে। সভাটা প্রতিষ্ঠা হয় 1839 আর পত্রিকা যেটা তত্ত্ববোধিনী পত্রিকা সেটা 1843, ঠিক আছে। আচ্ছা এরপরে বন্ধুরা 35 নম্বর, কে ইংরেজি ভাষার মাধ্যমে উচ্চশিক্ষার ব্যবস্থা করেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এরপরে প্রশ্ন 36 নম্বর, কে ঘোষণা করেন একমাত্র ইংরেজি শিক্ষিত ব্যক্তিরাই সরকারি চাকরি করতে পারবেন? লর্ড হার্ডিঞ্জ। তো লর্ড হার্ডিঞ্জ কি করেন? তিনি ঘোষণা করেন ইংরেজি শিক্ষিত ব্যক্তিরাই শুধুমাত্র সরকারি চাকরি করতে পারবেন, হলো। এই গেল 36। এরপরে কি 37 নম্বর কি, 37 নম্বর বলেছে বিধবা বিবাহ আইন কবে পাস হয়? 1856 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর এই বিধবা বিবাহ আইনের বিরুদ্ধে কে আন্দোলন করে তুলেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে।
আচ্ছা, এরপর 38 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম কি ভাইস চ্যান্সেলর কে? তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। তাহলে নামটা একটু কঠিন আছে, একটু কষ্ট করে মনে রাখবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন কে? স্যার জেমস উইলিয়াম কোলভিল। ঠিক আছে, শুধু কোলভিলটাও যদি মনে রাখেন তাও হবে। ঠিক আছে, এটা আপনি অপশনে দেখবেন, উত্তর দিয়ে দিবেন। 40 নম্বর প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসিদের মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, মনে রাখবেন, ইংরেজ ও ফরাসিদের মধ্যে কি হয়েছিল? কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এরপরে 41 নম্বর কোশ্চেন, আকবরের শাসন ব্যবস্থা তার কোন পূর্বসূরি শাসকের দ্বারা প্রভাবিত? তাহলে আকবরের শাসন ব্যবস্থা শের শাহের কি দ্বারা প্রভাবিত। শের শাহের শাসন ব্যবস্থাকে অনুকরণ করেই আকবর কি করেছিলেন? তার শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন মোগল যুগের কি সর্বশ্রেষ্ঠ রাজা বা সম্রাট আকবর। আর মোগল যুগের প্রথম রাজা কে ছিলেন বন্ধুরা? প্রথম রাজা ছিলেন বাবর। ঠিক আছে, শেষ সাধারণত ঔরঙ্গজেব ছিলেন, কিন্তু পরীক্ষা যদি আসে যে শেষ মোগল সম্রাটকে, অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, মনে রাখবেন, কারণ দ্বিতীয় বাহাদুর শাহ একটু অযোগ্য ছিলেন, তাই ওনার নাম একটু কম আছে, কিন্তু উনি ছিলেন শেষ কি মোগল সম্রাট। ঠিক আছে, আর ঔরঙ্গজেব কিন্তু শেষ নয়, মনে রাখবেন। আচ্ছা, এরপরে কি বন্ধুরা, এরপরে 42 নম্বর কোশ্চেন দেখুন, যে মোগল সম্রাট ইংরেজ বণিকদের ভারতে ব্যবসা করার অনুমতি দেন? তাহলে আমরা জানি প্রধানত 6জন কি মোগল সম্রাট ছিলেন? বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, আকবর, কি ঔরঙ্গজেব, আর হচ্ছে জাহাঙ্গীর। তো এদের মধ্যে কি জাহাঙ্গীর কি করেছিলেন? ইংরেজদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন ভারতবর্ষে। ঠিক আছে, আচ্ছা। 43 নম্বর, গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান কোথায়? অ্যান্সার হচ্ছে পাটনা। হলো। আচ্ছা, এরপরে 44 নম্বর কি বলেছে? 44 নম্বর বলেছে ভারতের সিভিল সার্ভিস কে প্রবর্তন করেন? তাই ভারতের সিভিল সার্ভিস প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এরপর কি শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে টিপুকে কে পরাজিত করেন? তাহলে টিপুকে পরাজিত করেন লর্ড ওয়েলেসলি। হলো। 46 নম্বর, যে মোগল সম্রাট প্রথম বঙ্গদেশ জয় করেন? অ্যান্সার হচ্ছে আকবর। তাহলে কোন মোগল সম্রাট বঙ্গদেশ প্রথম জয় করেন? অ্যান্সার হচ্ছে আকবর। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? নানক। তাহলে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বন্ধুরাকে নানক, মনে রাখবেন। 47 নম্বর প্রশ্ন। এবার কি 48 নম্বর, চৌথ ও কি স্বদেশমুখী নামক, এটা স্বদেশ আছে তো স্বদেশমুখী হবে। চৌথ ও স্বদেশমুখী নামক যে কর সেটা আদায় করতেন কারা? অ্যান্সার হচ্ছে মারাঠারা। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় বন্ধুরা চলে আসে। শেষ শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং ছিলেন শেষ শিখ গুরু। তাহলে গুরু গোবিন্দ সিং কি ছিলেন? শিখদের শেষ গুরু। আর প্রথম যে গুরু ছিলেন তিনি হচ্ছে কি নানক। হলো। পাঞ্জাবে শিখ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হচ্ছে রঞ্জিত সিং। পাঞ্জাবে শিখ ধর্ম, শিখ রাজ্য প্রতিষ্ঠা করেন কি? রঞ্জিত সিং। তাহলে কি হলো? অনেকগুলি হচ্ছে মিশল ছিল শিখদের, সেই বহু মিশলকে একত্রিত করে রাজা রঞ্জিত সিং শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন। এরপরে বন্ধুরা 52 নম্বর কোশ্চেন, অ্যাকচুয়ালি 51 হবে। ফোর্ট সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত? তাহলে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ অবস্থিত মাদ্রাজ। ঠিক আছে, মনে রাখবেন। পরে 53 নম্বর কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1613 খ্রিস্টাব্দে সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়, মনে রাখবেন। ঠিক আছে, 54 নম্বর প্রশ্ন, অমৃতসরের সন্ধি প্রচুর পরীক্ষা এটা আছে। 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে রঞ্জিত সিংহকে বলা হয় নেপোলিয়নের কি ক্ষুদ্র সংস্করণ, মনে রাখবেন। আর একটা যদি বলে ভারতের নেপোলিয়ন কাউকে বলে, তাহলে কিন্তু বন্ধুরা অ্যান্সার হবে কি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের কি নেপোলিয়ন। আবার যদি বলে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলে, অ্যান্সার কিন্তু রঞ্জিত সিং। ঠিক আছে, আর এই রঞ্জিত সিং কি করেছিলেন? অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে হয়েছিল 1809 সালে। 14 নম্বর প্রশ্ন এটা। ঠিক আছে, আচ্ছা। এই রঞ্জিত সিং খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, ঐতিহাসিক রাজা ছিলেন, তিনি ছিলেন একজন মহারাজা। তো দেখুন আমি সেই সম্পর্কে একটু নোট দিয়েছি। কি কি দিয়েছি দেখুন, বলছি যে প্রথম মহারাজা। তাহলে রঞ্জিত সিং কি প্রথম মহারাজা, যিনি 1801 থেকে 1839 সাল পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত কি করেছিলেন? শাসন করেছিলেন। ঠিক আছে, তাহলে আবার বলছি, ঠিক আছে, যে রঞ্জিত সিং হচ্ছে প্রথম মহারাজা, যিনি কি করেছিলেন? 1801 থেকে 1839 সাল তার মৃত্যু পর্যন্ত কি করেছিলেন? রাজ্য শাসন করেছিলেন। হলো। আচ্ছা, এরপরে কি দেখুন, তিনি 10 বছর বয়সে তার বাবার সাথে যুদ্ধ করেছিলেন। হলো, এটাকে রঞ্জিত সিং। আচ্ছা, নেক্সট কি বলেছেন দেখুন, রঞ্জিত সিং তাহলে কি শেষ সুকার চাকিয়া মিশল বা মিশলের সেনাপতি, মিশলদার বা মিশলের সেনাপতি কে ছিলেন? মহারাজা রঞ্জিত সিং। হলো। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে দেখুন, লাহোরের সন্ধি কত সালে হয়েছিল? লাহোরের সন্ধি হয়েছিল 1846 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কোশ্চেন 56 নম্বর, 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস 10 সালা ব্যবস্থা চালু করেন, মনে রাখবেন। পলাশির যুদ্ধে কে বিশ্বাসঘাতকতা করেন? তো পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন মীর জাফর। কত সালে পলাশি যুদ্ধ হয়েছিল? 1757 সালে। ঠিক এর 100 বছর পরে হয়েছিল মহাবিদ্রোহ 1857 সালে, মনে রাখবেন। আচ্ছা, তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। তাহলে মীর নিসার আলী কে ছিলেন? এভাবে প্রশ্ন আসে, সেটা তখন কি করবেন? তিতুমির আনসার হবে। ঠিক আছে,
বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? এটাও বন্ধুরা তিতুমির। ঠিক আছে, বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির। আচ্ছা, এরপরে বন্ধুরা 60 নম্বর কোশ্চেন কি বলেছে যে দুদু মিয়ার আসল নাম কি? তাহলে দুদু মিয়ার আসল নাম হচ্ছে মোহাম্মদ মহসিন। তো এখানে কি মহসিন লেখা আছে, এটা অপশনে থাকতে পারে, অনেক সময় হটা উজ্জ্বল হয়ে যায়। তাহলে দুদু মিয়ার আসল নাম কি? মহসিন বা মহসিন, মোহাম্মদ মহসিন। আচ্ছা, 61 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম নীলকর কে ছিলেন বা ভারতের প্রথম নীলকর সাহেব কে ছিলেন? লুই বোনার্ড। তাহলে লুই বোনার্ড ছিলেন প্রথম কি নীলকর সাহেব। হলো। 62 নম্বর হচ্ছে ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে হয়? তাহলে ত্রিশক্তি চুক্তি হয় হচ্ছে কি রঞ্জিত সিং, আর হচ্ছে শাহ সুজা, আর হচ্ছে ইংরেজ। তাহলে তিনজনের মধ্যে ত্রিশক্তি হয়। আবার বলছি, রঞ্জিত সিং, শাহ সুজা ও ইংরেজদের মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়। হলো। আচ্ছা, এরপরের প্রশ্ন বন্ধুরা দেখুন কি বলেছে 63 নম্বর, যে তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ, ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কবে হয়? তাহলে তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয় 1885 খ্রিস্টাব্দে। হলো। আর কি আজকে 64 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, ভারত আফগানিস্তানের সীমানা নির্ধারিত করেন কে? তাহলে ভারত আফগানিস্তানের সীমানা নির্ধারণ করে হচ্ছে স্যার মার্টিন ডুরান্ট। ঠিক আছে, ভারত আফগানিস্তানের সীমানা কে নির্ধারণ করেন? স্যার মার্টিন ডুরান্ট। আর এই জন্যই ভারত আর আফগানিস্তানের সীমারেখাকে কি বলা হয়? ডুরান্ট রেখা বা ডুরান্ট লাইন। এই প্রসঙ্গে আমি ভুলের আরো দু একটা কোশ্চেন বলছি বন্ধুরা, যে ভারত পাকিস্তান এই সীমানা রেখাকে কি বলা হয়? র্যাড ক্লিপ। ভারত আর চীন, ভারত আর চীনের সীমানা রেখাকে বলা হয় বন্ধুরা ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন। আর হচ্ছে ভারত আর আফগানিস্তান একে বলা হয় কি ডুরান্ট লাইন বা ডুরান্ট রেখা। ঠিক আছে, তো এই তিনটা প্রশ্নের মধ্যে প্রায়ই বন্ধুরা আছে। ঠিক আছে, আবার আরো কিছু আছে, যেমন উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, এই দুটো সীমারেখাকে কি বলা হয়? এরকম কিছু দেশ পরস্পরের সীমারেখা, এরকম একটা আমি ভিডিও নিয়ে আসবো, দেখবেন ওখানে সবগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, এর জন্য কি করবেন, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করে রাখুন, যাতে কি সহজে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলি বন্ধুরা, আমি এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো আপনাদের বিশাল বিশাল উপকারে আসবে, তার কারণ কি আমি এগুলো বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি। ঠিক আছে, আপনি একটা জিকের বই কিনবেন, সব প্রশ্ন আপনার মুখস্থ হবে না। ঠিক আছে, এবার হয়তো দেখা গেলো 100টা কোশ্চেন থাকবে, তার মধ্যে পরীক্ষায় আসবে 5টা। তো আমি কি করেছি, যে জিনিসগুলো পরীক্ষায় বারবার আসে বা আসবে, সেই বাছাই করা প্রশ্নগুলি আমি এখানে দিয়েছি, যাতে কি আপনার কম সময়ে অনেক প্রস্তুতি হয়ে যায়। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা পেজ আপনি আর লাইক স্ক্রিনশট দিয়ে শেয়ার রাখবেন বা কমেন্ট নোট ডাউন করবেন। করে রাখবেন, থ্যাংক ইউ। কারণ এই প্রশ্নগুলো আপনি বিশাল বিশাল আপনার কাজে লাগবে। ঠিক আছে, দেখবেন আপনি দু একটা মক টেস্ট দিবেন, তাহলে বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখবেন। তাহলে এখানে শেষ।